ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছো। তো আমি তোমাদের আংশিক অন্তরক সমীকরণ, সেই বিষয়টা উপর পড়াবো। তো এই এই কোডটা হচ্ছে কি? আংশিক, তোমাদের চতুর্থ বর্ষের অনেকগুলা কোর্সের মধ্যে এটা একটা কোর্স। এটার নাম কি? আংশিক অন্তরক সমীকরণ। কোড কত? কোড হচ্ছে 2437-9। তা আশা করি বুঝতে পেরেছ কোডটা কি? 2437-9। তো দেখো, এই যে আমি লিখলাম আংশিক অন্তরক সমীকরণ, মানে ইংরেজি যদি করি তাহলে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস বিষয়ের শিরোনামগুলা ভালো করে জেনে রাখা ভালো। সেজন্যই তোমাদের এটা লিখে দিলাম, ইংরেজি এবং বাংলা দুটো। আচ্ছা, তাহলে ইংরেজিটা মুছে ফেললাম। কি লিখলাম? আংশিক অন্তরক সমীকরণ। এই আংশিক অন্তরক মানে তো আমরা যেটা কি করি, ডেরিভেটিভ বলি, তাই না? যে আমরা যে সাধারণ অন্তরক সমীকরণ কিন্তু তোমরা সেকেন্ড ইয়ারে পড়েছিলে। তো এটা এটা হচ্ছে আংশিক। তো সাধারণ আর আংশিকের মধ্যে পার্থক্যটা কিন্তু সেকেন্ড ইয়ারে কিছুটা ক্যালকুলাস 2-তে বলা হয়েছিল, এবং অনেকে হয়তো জানো, অনেকে ভুলে গেছো। তো সেটা জাস্ট আমি একটু মনে করিয়ে দিই। আংশিক কখন হবে? যেমন একটা ফাংশনের, এটা কিন্তু একটা অবশ্যই একটা ফাংশনের জন্য সাধারণ অন্তরীকরণ করি আমরা, অবশ্যই আংশিক অন্তরীকরণও করব। অন্তরক কিন্তু এটা ডেরিভেটিভ, যেটাকে আমরা বলি, বা সহগ যখন বের করি অন্তরক সহগ, তখন ডেরিভেটিভ বলি। এটা তো কোর্স শিরোনাম, সেখানে তো আর সহগ কথাটা না, এটা হলো ছোট করে অন্তরক সমীকরণ। সেটা কিরকম ছিল? যেমন সাধারণ ভাবে আমরা কিন্তু ওয়াই সমান লিখি ফাংশন অফ এক্স। এটা কিন্তু সাধারণভাবে আমরা এটার সাথে পরিচিত বেশি, তাই না? ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স। তো আমরা এইটা ক্যালকুলাসে এইটাকে আমরা সাধারণ ভাবে যখন সাধারণ অন্তরক বা অন্তরীকরণ করেছিলাম, বা তার অন্তরক সহগ, যখন অন্তরক সহগ কথাটা আসে, যেটা ইংরেজিতে ডেরিভেটিভস হয়, তখন যদি আমি বলি যে একটা ফাংশন, মনে করো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এইভাবে আছে। আমি এখানে কি বিষয়টা কি, এই যে ওয়াই ইকুয়াল টু যে ফাংশন অফ এক্স লিখি, এটা একটা উদাহরণ দিলাম, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার দিই। এর ফাংশনটার সংজ্ঞাটা এরকম কেন হইলো? অবশ্যই তোমরা জানো, এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান পাওয়া যায়, এই জন্যই আমরা ওয়াই কে ফাংশন অফ এক্স বলছি। তো এখন এখানে আমরা কি করি, এই যে ফাংশন অফ এক্স বা ওয়াই, দুইটা চলক কিন্তু, এক্স এবং ওয়াই, একটা অধীন চলক বা নির্ভরশীল বলতে পারি, আরেকটা হলো স্বাধীন চলক বা অনির্ভরশীল। আচ্ছা, স্বাধীন আর অধীন এই দুইটাই সুন্দর বেশি শোনায় এই ক্ষেত্রে ক্যালকুলাসের বেলায়। তো আমরা নির্ভরশীল আর অনির্ভরশীল বললে ভুল হবে না, এখানে ব্যবহার কম করব। তাহলে এক্স কে আমরা কি বলবো? স্বাধীন চলক, আর ওয়াইটা অধীন চলক। তো এখন আমরা কি করি? আমরা অন্তরীকরণ করি কিন্তু স্বাধীন চলকের
সাহায্য নিয়ে বা সাপেক্ষে যেটা বলি, তাহলে ওই ক্ষেত্রে আমরা যদি এখানে তাহলে এই যে ফাংশনের সংজ্ঞাটা এখানে আমরা কি করেছিলাম, এক্সটা হলো স্বাধীন চলক, ওয়াইটা অধীন। তাহলে আমি কি বললাম, মানে পদ্ধতিটা তো স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের ডেরিভেটিভ বা অন্তরক সহগ বের করতে হয়। তার মানে আমরা তখন কি লিখতাম, ডিওয়াই বাই ডিএক্স। এর মানে কি, এর মানে আমরা এক্স এর সম্পর্কে অন্তরীকরণ করতেছি উভয় পাশে। এই পাশে আসতো ডিওয়াই বাই ডিএক্স আর এই পাশে 2x। এগুলা তো তোমরা জানোই, এক্স স্কোয়ারের অন্তরীকরণ মানে আসে কত, করলে 2x আসে। এখন এই ক্ষেত্রে এটা আমার উদাহরণ দিয়ে মনে করানোর উদ্দেশ্য হইলো যে আংশিকটা সংজ্ঞাটা কখন আংশিক হবে বা কখন সাধারণ অন্তরীকরণ, ওইটা বোঝার জন্য। তাহলে এখানে আমরা সাধারণ অন্তরীকরণে কি করেছি, একটা অধীন চলক এবং একটা স্বাধীন চলক, ঠিক আছে। এখন সবসময় একটা স্বাধীন চলক থাকবে এর কোনো মানে নেই, তখনই কি হবে, এই তখনই আংশিকের সৃষ্টি হয়, আংশিক অন্তরীকরণ কথাটা আসবে। তাহলে তখন কি রকম হবে, যেমন ধরো আমি এখন লিখলাম, নিশ্চয়ই এটা এক্স ওয়াই পাশে লিখলে এটা নিশ্চয়ই এক্স ওয়াই হবে না, এটাকে জেড ধরলাম। তাহলে এটাতে কি বোঝা যাচ্ছে, জেড ফাংশন অফ এক্স ওয়াই। তার মানে জেডটা দুইটা চলকের দেখো দুইটা চলকের ফাংশন। তার মানে এই দুইটা চলক অবশ্যই স্বাধীন আর জেডটা অধীন। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রেই আংশিক ইয়েটা আসবে, মানে আংশিক শব্দটা আসবে। তাহলে তখন কি হবে, আমরা সাধারণ অন্তরীকরণে কি একটু আগেই তো বললাম যে অধীন চলকের অন্তরক সহগ বের করতে হয় কার সাপেক্ষে, স্বাধীন চলকের সাপেক্ষে। তাহলে এই ক্ষেত্রে আমাকে একইভাবে আংশিকের বেলায় পার্থক্য কি বুঝলাম আমরা, মানে দুই বা ততোধিক স্বাধীন চলক থাকবে আর একটা অধীন চলক থাকবে, সেই ক্ষেত্রে আংশিক কথাটা আসবে। তাহলে আংশিক অন্তরক সমীকরণের সংজ্ঞাটা আমি পরে দেই, আগে আংশিকের কিছু কিছু বিষয় একটু তোমরা সবাই একটু জানো, তারপরে আমি আংশিক অন্তরক সমীকরণ কাকে বলে, তার ক্রম কি বা কাকে বলে, বা তার মাত্রা বা ডিগ্রি কি, এগুলা জানতে হবে, এগুলা শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা তাহলে এই যে আগে আমরা কিন্তু ডি বাই ডিএক্স এই যে এই সিম্বলটা ইউজ করছে, এখন আংশিক আর সাধারণের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য এখানে যেটা তোমরা জানো সবাই, এটাকে ডেলও বলি ডাইও বলি, ডেল কথাটা আসবে। এখন আমার কয়টা সিম্বল আসবে, যেহেতু দুইটা স্বাধীন চলো, তাহলে একটা নিশ্চয়ই এইভাবে আসবে ডাই বাই এটাকে কিন্তু এই যে ডাই জেড বাই ডাই এক্স বা ডেল জেড বাই ডেল এক্স, তাহলে এই পাশে যা থাকবে এইভাবে কাজ করব। আচ্ছা, তাহলে আরেকটা কি করতে হবে, মানে এর ডেরিভেটিভ বা অন্তরক সহগ দুইটা কিন্তু বেরোবে। দুইটা কেন বেরোবে, যেহেতু দুইটা স্বাধীন চলক, তাহলে এটা আসবে এই, মানে এটা আমি করলাম না, এর উদাহরণ দিলাম না, তোমরা জাস্ট। আর অন্তরীকরণের যেটা আমরা সাধারণ অন্তরক সহগ বের করি বা অন্তরীকরণ করি, সেই সূত্রগুলো আমার মনে হয় সবারই মনে আছে, বা না থাকলে আবার পড়ে নিবে। এই ওই সূত্রই, একই সূত্র, কোনো পার্থক্য নেই। কারণ ক্যালকুলাস টুতে আংশিক অন্তরীকরণের মূল নিয়ম, এটা আমার মনে হয় তোমাদের অনেকের পড়ার কথা। আচ্ছা, যাই হোক, একই জিনিস যেহেতু বলে দিলাম, সূত্রগুলো আবার একটু পড়ে নেবে। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম, এই যে আমি যে লিখলাম, এখন আমরা যে আংশিক অন্তরক সমীকরণ যে বিষয়টা পড়ব, সেখানে এই যে প্রতীকটা দেখতেছো না, যে আমার এই দুইটা চলক তো আমরা কি বললাম, এক্স এবং ওয়াই হলো স্বাধীন চলক, হ্যাঁ, জেড জেড মানে অধীন চলকটা কিন্তু জেড ধরা হয়েছে, তাই না, জেডটা উপরে আর নিচে দেখো স্বাধীন চলক দুইটা। এই প্রতীকটাকে আমরা কিন্তু স্মল পি হিসাবে আমরা আংশিক অন্তরক সমীকরণের যে বিষয়টা সেখানে আমরা বিভিন্ন অধ্যায়ে
আমরা এটা পড়ব। তাহলে এটা আমাদের একটা প্রতীকটা মনে রাখতে হবে আমাদের কি, স্মল পি ডেল জেড বাই ডেল এক্স আর স্মল কিউ ডেল জেড বাই ডেল ওয়াই। এটা এগুলা কি এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ জেড কে, আর এটা কি ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ বা অন্তরক সহগ বের করা, যাই বলি। এটাকে তো আমরা ইংরেজিতে অন্তরক সহগের ইংরেজি ডেরিভেটিভ বলি, তাই না, অন্তরক সহগ। তাহলে জেড কে আর কাজটা করার সময় বলি অন্তরীকরণ, ভার্ব আর নাউন, তাই না? আচ্ছা, যাই হোক, এই দুইটা প্রতীক তোমাদের জানতে হবে। আরো গ্রেড যদি করতে যাই, আরো কিছু কিছু প্রতীক তোমাদের ক্যালকুলাস টুতেই তো জানার কথা, হয়তো ওইটা এফ ছিল, জেড ছিল না। সেটা কি কি দেখো প্রতীকগুলো, এগুলো কিন্তু এখন আংশিকে আসবে। তাহলে আমরা শুরুতে এগুলা আমরা একটু জেনে রাখবো। যেমন আর সমান কি ছিল, স্মল এস স্মল টি। আর সমান কি, এটা কিন্তু ক্যালকুলাস লঘিষ্ঠ গরিষ্ঠ মান চ্যাপ্টার ছিল ক্যালকুলাস 2 এ, সেখানে কিন্তু তোমরা পেয়েছিলে। সেটা এফ ছিল, ফাংশনটা যেহেতু আমরা এফ বা যে কোনো ফাংশন ইউ, আমাদের কিন্তু যেহেতু আংশিক, এখানে জেড এই আমরা দেখবো জেড কার ফাংশন এক্স ওয়াই এ। তাহলে ডেল স্কোয়ার এক্স, ডেল স্কোয়ার এখানে জেড দিব, যেহেতু আমরা জেড কে আংশিকের মূল ইয়ে বলেছি কি, ফাংশনটা জেড সমান সমান ফাংশন অফ এক্স এর। তাহলে আর হবে ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার। তাহলে এস কি হবে, এগুলা কিন্তু বললাম, এটা কিন্তু জানতে হবে। তারপরে এস সমান স্মল এস সমান লিখবো ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই। আরেকটা কি বাকি, টি, টিটা আসবে কি, টি আসবে ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার। এই তো, এই মোটামুটি কয়টা হলো, পাঁচটা। এই পাঁচটা জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এগুলা তাহলে এখন আসি আংশিক অন্তরক সমীকরণ তাহলে কি। তাহলে অবশ্যই সমীকরণ জিনিসটা তো জানোই, বীজগণিতে ভাবে বা অনেক অনেক সবকিছুতেই আমরা সমীকরণ ইয়েটা ইউজ করেছি। সমীকরণ মানে ইকুয়াল চিহ্ন থাকবে, তাই না? আচ্ছা, এখন আংশিক অন্তরক সমীকরণের সংজ্ঞা কি বলবে তোমাদের, আর কি বললাম, জেড সমান সমান ফাংশন অফ এক্স ওয়াই, তাই না? এই ফাংশনটা যে এরকম, জেডটা ফাংশন অফ এক্স ওয়াই। আচ্ছা, এখন আংশিক অন্তরক সমীকরণ দুই ভাবে তিন ভাবে বলতে পারি। তাহলে সহজ যেটা হয় ওইভাবে বলবা। যেমন ধরো বললাম কোন সমীকরণে একটি অধীন চলক, কথাটা বুঝে বুঝে যদি লিখতে পারো এটা খুবই ভালো। মুখস্থ থেকে দেখো আমি কি বলতেছি, কোন সমীকরণে, আচ্ছা কোন সমীকরণে কি বললাম, একটি অধীন চলক, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কি বললাম, এবং মানে একটি, আমি আবার দেখো লিখি কথাটা, তাহলে দেখো কোন সমীকরণে, উদাহরণ দিব সমীকরণে, এটা হলো সহজ ভাবে বলতেছি, তোমাদের হয়তো বইয়ে আরেকটু অন্যভাবে থাকতেও পারে। কোন সমীকরণে একটি, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, একটি কিন্তু অধীন, একটি অধীন, দুই বা ততোধিক, দুই বা ততোধিক স্বাধীন চলক এবং আচ্ছা, এটা এত বড় না লিখে স্বাধীন চলকের সাপেক্ষে আর কি অন্তর সহগ এটা লিখতে, তোমরা সেটা না লিখে
আমরা কি লিখতে পারি যে অধীন চলকের অন্তরক সহগ, মানে অধীন, এই যে এটা লিখবো, একটু উদাহরণ দিয়ে বুঝতে পারবে। অধীন চলকের, আবারও বলছি, অধীন বা নির্ভরশীল, হ্যাঁ, আর স্বাধীন বা অনির্ভরশীল। তো এই ক্যালকুলাসের টার্ম গুলা মধ্যে আমার মনে হয় যদি পড়তে যাই অধীন স্বাধীনই সবচেয়ে সুন্দর শোনায়। তাহলে অধীন চলকের অন্তরক সহগ বিদ্যমান থাকবে, অন্তরক সহগ থাকিলে সেই সমীকরণকে, তাহলে কি লিখলাম দেখো, কোন সমীকরণে একটি অধীন, দুই বা ততোধিক স্বাধীন চলক এবং অধীন চলকের অন্তরক সহগ বিদ্যমান থাকিলে সেই সমীকরণকে, সেই সমীকরণকে সমীকরণ, আচ্ছা, ওই 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 কথাটা কি, যে কোন সমীকরণে একটি অধীন, হ্যাঁ, দুই বা ততোধিক স্বাধীন চলক এবং অধীন চলকের আংশিক অন্তরক সহগ। আংশিক কথাটা মনে হয় আমি লিখি নাই, এটা আংশিক কেন, তো একটু আগে বললাম, আংশিক বলতে ডেল, প্রত্যেকটার মধ্যে ডেল থাকবে, তাই না, বা ডাই থাকবে। তাহলে সেই সমীকরণকে আংশিক, এটা কিন্তু একটা শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে, আংশিক অন্তরক সমীকরণ বলে। আচ্ছা, তাহলে কি বললাম, একটি অধীন চলক, তাহলে উদাহরণস্বরূপ দেখো আমি লিখতেছি, কি থাকে, দুই বা ততোধিক স্বাধীন চলক এবং অধীন চলকের অন্তরক সহগ। তাহলে আমি কয়েকটা সমীকরণ লিখি, দেখো এগুলো আংশিক হবে কিনা, দেখো তোমরা নিজেরাই। এই তিনটা শর্ত এখানে, কিন্তু শর্ত কিন্তু একটা অধীন চলক, তারপরে দুই বা ততোধিক স্বাধীন চলক, সবসময় যে স্বাধীন চলক দুই দুই উপস্থিতিটা কিভাবে থাকবে দেখো, আমি কয়েকটা লিখে তোমাদের বুঝার সুবিধার্থে কয়েকটা উদাহরণ দেই, তাহলে বুঝতে পারবে। যেমন ধরো আমি লিখলাম একটা সমীকরণে ডেল জেড বাই ডেল এক্স, অবশ্যই এটা কি অন্তরক সহগ, কিন্তু কি বললাম, আংশিক অন্তরক সহগ, তাই না, অধীন চলকের। দেখো জেড এর, জেডটা এক্স এবং ওয়াই এর উপর নির্ভরশীল, তাই না, মানে জেডটা অধীন চলক, এক্স এবং ওয়াই কি বললাম স্বাধীন চলক। তাহলে দেখো আমি একটা সমীকরণ লিখতেছি এইভাবে, ডাই জেড বাই ডাই ওয়াই ইকুয়াল টু জেড লিখলাম। দেখো বেশ কয়টা লিখলাম, তাহলে এগুলো আংশিক অন্তরক সমীকরণের সংজ্ঞার মধ্যে পড়ে কিনা তোমরা দেখবে। তারপরে লিখতেছি, মনে করো এক্স ডাই জেড বাই ডাই এক্স প্লাস ওয়াই ডেল জেড বাই ডেল ওয়াই সমান সমান, মনে করো এখানে লিখলাম 2, তারপরে এক্স ডেল স্কোয়ার জেড ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার জেড ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। দেখো এই যে আমি মোটামুটি কয়েকটা দিলাম, উদাহরণ দিতেছি, এটার মধ্যে আরো কথা আছে। কথাটা হলো কি বললাম, যে আংশিক অন্তরক সমীকরণের সংজ্ঞাটা ধরো পড়লাম আমরা, তারপরে পড়তে হবে এই আংশিক অন্তরক সমীকরণটা ক্রম কত, মানে বা কাকে বলে, বা ডিগ্রি বা মাত্রা কাকে বলে, এই দুইটা সংজ্ঞা শিখবো। এই জন্য আমি কয়েকটা উদাহরণ লিখতেছি, এইগুলার মধ্যে ক্রম কাকে বলে যে যখন বলবো তখন এটার উদাহরণ হিসাবে দেখাবো,
আবার যখন মাত্রা বা ডিগ্রি কাকে বলে বলবো তখন উদাহরণ হিসেবে দেখানো এইটার জন্য আমি এটা লিখতেছি। আরো কয়েকটা লেখা যায়। আচ্ছা, তাহলে ডেল স্কোয়ার জেড হোল স্কোয়ার, তারপরে ডেল জেড বাই ডেল কি ডেল ওয়াই হোল কিউব, তারপরে মনে করো ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড কিউব, এরকম আছে মনে করো। আচ্ছা, এই যে দেখো, প্রথমে কি আংশিক অন্তরক সমীকরণের সংজ্ঞায় এই যে চারটা লিখলাম, এটা ধরো এটা থাক, এই চারটা যে লিখলাম দেখো তো আগে আংশিক অন্তরীকরণ হচ্ছে কিনা। এখানে কি অধীন চলক, যেমন প্রথমটার মধ্যে তাকাই, অধীন চলক জেড দেখো উপস্থিত আছে। আর এগুলা কি, এগুলা হচ্ছে অধীন চলকের আংশিক অন্তরক সহগ, এই যে ডেল জেড বাই ডেল ওয়াই বা ডেল জেড, তাহলে এটা কিন্তু অবশ্যই একটা আংশিক অন্তরক সমীকরণ হলো। আমাকে এই যে সংজ্ঞাটার মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট জিনিসটা কি, অন্তরক সহগটা, এটাই গুরুত্বপূর্ণ সব। আর দুই বাতও যদি চলক সবসময় বিদ্যমান থাকবে, বিদ্যমানটা বুঝাইতে কি বুঝাচ্ছে দেখো, এই যে যেমন ধরো 2 নম্বরে তাকাও, এখানে দেখো আমার স্বাধীন চলকটা কিন্তু এটার সাথে গুণ আকারে আছে, এখানে উপস্থিত। এখানে এক্স ওয়াই কিন্তু গুণ আকার বা প্লাস দিয়া বা বিয়োগ দিয়ে কোনো নাই। তার মানে ইম্পর্টেন্ট জিনিসটা হলো অন্তরক সহগটা কার, আগে এটা খেয়াল রাখবা, অন্তরক সহগটা বিদ্যমান আছে কিনা অধীন চলকের কার সাপেক্ষে, ওই যে স্বাধীন চলক যে যারা আছে, মানে যে চলক গুলা আছে তাদের সাপেক্ষে, এটা আগে তাকাবে। আর বাকিগুলা কিন্তু আংশিক অন্তরীকরণ সমীকরণের জন্য তো যে খুব গুরুত্বপূর্ণ তা না। এখন মনে করো আমি এই যে প্রথম সমীকরণটা অবশ্যই বুঝতে পারছো, তাহলে অবশ্যই দ্বিতীয়টার কিন্তু অন্তরক সমীকরণ, তৃতীয়টাও কিন্তু দেখো। এখন তৃতীয় চতুর্থটার মধ্যে কি তোমরা ভাববে যে এতক্ষণ আমরা ডেল জেড বাই ডেল এক্স এখানে স্কোয়ার আসছে, তাতে কি এটা বুঝতে হবে কি, নিশ্চয়ই এটাকে দুইবার অন্তরীকরণ করা হয়েছে আংশিক, তাই না? এক্স এর সাপেক্ষে, এখানে দুইবার ওয়াই এর সাপেক্ষে। আচ্ছা যাক, তার মানে এটা তো অবশ্যই একটা অন্তরক সহগ, কিন্তু এটা কি দুইবার যে বলতেছি, তার মানে ওইটা হয়ে যাবে আমাদের ক্রম, এই যে দুইবার অন্তরীকরণটা। এখন ক্রমের সংখ্যা আসি, তাহলে এই যে অন্তরক সমীকরণ কিন্তু এই এই যে চারটা লিখছি সবগুলোই কিন্তু অন্তরক সমীকরণ নিল, তার মানে ডেরিভেটিভ গুলো আছে, অর্থাৎ অন্তরক সহগ উপস্থিত, সেটা যত ক্রমেরই হোক, যে মানে একের অধিক হোক, সবসময় আমি তো সংজ্ঞায় বলি নাই যে অন্তরক সহগটা এক মাত্রার হইতে হবে, তা তো বলা হয় নাই, উপস্থিত থাকলেই হইছে। তাহলে যাই হোক, এখন আসি আমরা অন্তরক সমীকরণের এখন ক্রমটা কি। তাহলে ক্রমটা কি বলবো, নিজেরাই তৈরি করতে পারি। তাহলে কোন অন্তরক সমীকরণে সর্বোচ্চ, কথাটা খেয়াল রাখবে, সর্বোচ্চ অন্তরক সহগের, আবারও কথাটা বলি, সর্বোচ্চ ক্রম কাকে বলবো, কোন অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমের, তাহলে সর্বোচ্চ ক্রমের কথাটা এই যে এখানে উদাহরণ দিয়ে আমি বলবো, তাহলে বুঝতে পারবে। আগে এর কথাটা মনে রাখো, সেটা কি, সর্বোচ্চ ক্রমের অন্তরক সহগের ক্রম। আচ্ছা, এই যে দেখো, এই যে আমি এটা আন্ডারলাইন করতেছি, এটা কি বুঝবো দেখো, আমার কিন্তু এই যে ডেল জেড বাই যে ডেল এক্স লিখি, একে যখন আবার এক্স এর সাপেক্ষে করব তখন তো এই প্রতীকটা হয়, তাই না? তাহলে এইখানে কিন্তু আমার একবার করা হয়েছিল অন্তরীকরণ, তাই না? এখন এইখানে কিন্তু দুইবার, এই যে কথাটা বলি, এই যে দুইবার, সেই হিসাবে এই দুই যে কথাটা বললাম, তাহলে আমি কি বলতেছি, সর্বোচ্চ ক্রমের ক্রম। তাহলে এই সর্বোচ্চ ক্রম বলতে এনে দুইবার, এই যে দেখো এখানেও দুইবার দেখাচ্ছে আর ওইখানেও দুইবার দেখাচ্ছে, এই যে ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার।
তাহলে সর্বোচ্চ ক্রমের, তাহলে আমি যদি বলি যে সর্বোচ্চ ক্রম, তাহলে এইটা হচ্ছে এই যে 2বার যে করলাম, এটাও সর্বোচ্চ তার ক্রম, তার মানে তার ক্রম যদি আমি ভাবতে যাই, তাহলে তার ক্রম কত হইতেছে? 2বার অন্তরীকরণ করতেছি না আমরা, তাহলে 2বার অন্তরীকরণের জিনিসটা আসতেছে কত? এই যে 2 যে বললাম যে 2বার অন্তরীকরণ, এইটাই হচ্ছে ক্রম। তাহলে এই যে উদাহরণটার মধ্যে আমার ক্রম তাহলে কত বলবো? এই যে ডেল স্কয়ার জেড, অর্থাৎ আমরা যে মুখে বলি না যে 2বার অন্তরীকরণ করব বা 3বার করব, এই 2বার 3বারের কথাটাই এখানে আমরা আংশিক অন্তরক সমীকরণের ক্রম বলবো। ওইভাবে না বলে আমরা কি বলবো? সর্বোচ্চ, তার মানে সর্বোচ্চ ক্রমের অন্তরক সহগের। তাহলে আমার অন্তরক সহগ কিন্তু ধরো এইটা হলো যাকে বলি আমরা 1বার, তাহলে এই এই উদাহরণে আমরা 2বার, কিন্তু ডেল স্কয়ার মানে 2বার অন্তরীকরণ বোঝাচ্ছে। এইটাই হলো 2 যে বললাম, এইটাই তো সর্বোচ্চ ক্রম। দেখো এই সমীকরণটার মধ্যে সবচেয়ে বেশি উদাহরণ হিসাবে আমি আবার এইটাই যাই, যদি না বুঝো তো পাশাপাশি দেখো, এইখানে তাকাই। প্রথমে অন্তরক সহগ এখানে কি আছে, মানে মূল অন্তরক সহগ কিন্তু ডেল জেড বাই, মনে করো ডেল এক্স বা ডেল জেড বাই ডেল ওয়াই যাই বলি। তাহলে মূলটার থেকে যদি ভাবো তাহলে তো বোঝা যায়, মূল কিন্তু আমার এখানে ছিল ধরো ডেল জেড বাই ডেল এক্স অন্তরক সহগ, তাকে কিন্তু আরেকবার অন্তরীকরণ করে ডেল স্কয়ার জেড বাই ডেল এক্স স্কয়ার। তাহলে এই উদাহরণের বেলায় দেখো এই দুইটা এখানে কি আছে, এখানে কিন্তু ডেল জেড বাই ডেল ওয়াই, এই যে উপরে হোল স্কয়ার লিখে এটা কিন্তু দেখবা না, মনে করো এটা এটা আমি নাই এনে মনে করো, তাহলে এই উদাহরণ দিয়ে বুঝবে ভালো এটার থেকে। তাহলে এটা দিয়ে বুঝে এই ক্রমটা কি। মনে করো এটার পাওয়ার নাই, এটার পাওয়ারও নাই, এটারও পাওয়ারও নাই, 2 3 ভুলে যাও। তাহলে আমার কাছে মনে করো আছে ডেল স্কয়ার জেড ডেল এক্স স্কয়ার, এটাও কিন্তু একটা অন্তরক সমীকরণের উদাহরণ। মনে করো আমার এইরকম আছে, আরেকটা উদাহরণ দিলাম। হ্যাঁ, এখন এইটা ক্রম দেখো বুঝতে পারবে, একটু তাকাই এখানে দেখো, অন্তরক সহগের সর্বোচ্চ পাওয়ার যদি মানে এইভাবে বলি, আমার এই সংজ্ঞা অনুযায়ী না বলে নর্মাল বলি, এখানে কে বড় মনে হচ্ছে? এই যে এটার মধ্যে অবশ্যই এটা প্রথমটা বড়, ডেল স্কয়ার জেড বাই ডেল এক্স স্কয়ার, এখানে 2বার অন্তরীকরণ করা হয়েছে, আর এটা নিশ্চয়ই 1বার করা হয়েছে, তার মানে এ বড়। তাহলে এই এই ক্ষেত্রে তাহলে সর্বোচ্চ ক্রমের অন্তরক সহগ কিন্তু আমার এইটা, ঠিক আছে? তাহলে তার ক্রমকে, তাহলে এই সর্বোচ্চ যে আমরা বললাম যে এ বড়, এই পাশে যা আছে তার থেকে সবচেয়ে বড় এ, মানে এর বেশিবার আমরা অন্তরীকরণ করছি, তাই না? মানে 2বার। তাহলে এই যে বললাম 2বার, এই দুইটাই হচ্ছে এই যে এটা যে একটা আংশিক অন্তরক সমীকরণ তার ক্রম। তো এটা তো এভাবে বলাটা সুন্দর হবে না, এই জন্য একটু সুন্দর করে আমরা কি গুছিয়ে লিখবো, যে কোনো অন্তরক, কোনো অন্তরক সমীকরণের সর্বোচ্চ, কথাটা ভালো করে দেখো, বুঝলেই নিজে গুছিয়ে লিখতে পারবো আমরা। তাহলে আমরা কি বলবো? কোনো অন্তরক সমীকরণের সর্বোচ্চ অন্তরক, সর্বোচ্চ অন্তরক সহগের ক্রমকে ওই সমীকরণের ক্রম বলা হয়। তাহলে এই সমীকরণের ক্রম আমরা লিখব 2। আচ্ছা, এইবার আসো ক্রমশ যদি বুঝতে পারো, এখন আমরা পড়বো ওই যে কি বলবো, ডিগ্রি বা মাত্রা। মানে একটা সমীকরণের ডিগ্রি থাকে, ক্রম থাকে, আর সমীকরণের সংজ্ঞা তো প্রথমেই বলেছি, উদাহরণ দিয়েছি। আচ্ছা, এইখানে দেখো, এখন ক্রম যদি বুঝতে পারি, ক্রম থেকেই আমরা ইয়েতে যাব, ডিগ্রি বা মাত্রাতে যাব। তাহলে ওইটার ইয়েটা কি, কোন অন্তরক সমীকরণের মাত্রা কাকে বলে? তাহলে মাত্রা কাকে বলবো? আমরা আগে বলেছি কি, কোন অন্তরক সমীকরণের সর্বোচ্চ অন্তরক সহগের ক্রমকে বলেছি, সর্বোচ্চ ক্রমের অন্তরক সহগের ক্রমকে, তাই না?
আংশিক অন্তরীকরণের ক্রম বলেছি, ওই উদাহরণ দিয়েও বুঝিয়ে দিয়েছি। এখন এটার সাথে এটার একটু পার্থক্য কি, এই যে দেখো এইখানে আমরা বলবো যে কোনো আংশিক, ওইটার মতো করেই এক জায়গায় শুধু একটা শব্দ একটু বদলাবে। এই যে আমি এটাই বলবো, কোনো অন্তরক সমীকরণে সর্বোচ্চ ক্রমের, এই শব্দ বা লাইনটার সাথে কিন্তু ক্রমের সংজ্ঞার মিল আছে। দেখো এইটুক মিল আছে। কতটুক মিল আছে? যে কোনো অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমের অন্তরক সহগের ক্রমকে ক্রম বলেছিলাম, তাই না? ক্রমকে কার ক্রম বলেছিলাম? আংশিক অন্তরক সমীকরণটা। আর এইখানে এসে কোথায় থামবো? দেখো ওইটুক লাইন কিন্তু মিল আছে। কোন আংশিক অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমের অন্তরক সহগের, এটুকু কিন্তু মিলল। অন্তরক সহগের ক্রমকে বলেছিলাম ক্রমের সংজ্ঞায়, এখন ক্রম জায়গায় আগেই থেমে গেলাম, এটুক লাইন মিল আছে। তাহলে অন্তরক সহগের বৃহত্তম ঘাতকে, তাহলে ইয়ে লাইনটা কি? লাইনটা দেখো আমি লিখতেছি, তোমরা খেয়াল করো। কোন ক্রমের সংজ্ঞাটাও লিখতেছি, এটারও সংজ্ঞাটা লিখতেছি। কোন অন্তরক সমীকরণে, সমীকরণস্থ বা সমীকরণের, সমীকরণের সমীকরণের সর্বোচ্চ, এটা হলো ক্রমে, ক্রম কাকে বলে? ক্রম মানে কার ক্রম? একটা আংশিক অন্তরক সমীকরণের ক্রম। এটার ইংরেজি হচ্ছে অর্ডার। অর্ডার। কোন অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমের, সর্বোচ্চ ক্রমের অন্তরক, অন্তরক সহগের, সহগের ক্রমকে ওই সমীকরণের ওই সমীকরণের ক্রম বলা হয়। এটা লিখলাম এই জন্য যে এইটার সাথে একটা জায়গায় শুধু ইয়ে পার্থক্য হবে। তাহলে এটা কিন্তু আমরা কি আংশিক অন্তরীকরণ সমীকরণের ক্রম বলছিলাম, তাই না? এটা কি আংশিক অন্তরক সমীকরণের ক্রম। ওই তার মানে এখানে তোমরা ইচ্ছা করলে এখানে কোনো আংশিক অন্তরক সমীকরণ কথাটা লিখে দিতে পারো, তাহলে ওই সমীকরণের ক্রম বলা হয়, লিখলাম। বা ওই আংশিক অন্তর, এই জিনিসটা যদি এইভাবে লিখি, কোন আংশিক অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমের অন্তরক সহগের ক্রমকে ওই আংশিক অন্তরক সমীকরণের, ওই আংশিক অন্তরক সমীকরণ, এটা যেভাবে প্রশ্ন এইভাবে থাকে, আংশিক অন্তরক সমীকরণের ক্রম কাকে বলে, তাহলে আংশিক কথাটা ঢুকাতে হবে। ওই আংশিক অন্তরক, ওই আংশিক অন্তরক সমীকরণের ক্রম বলা হয়। এখন আসো, ক্রম গেল, তাহলে কোথায় গিয়ে পার্থক্য হবে এটার জন্য বোঝানোর জন্য কিন্তু এই ক্রমের সংজ্ঞাটা লিখলাম। এখন আমরা যদি লিখি ডিগ্রি বা মাত্রা, কার ডিগ্রি বা মাত্রা? এটা হলো আংশিক অন্তরক সমীকরণের। প্রথমে শিখলাম আংশিক অন্তরক সমীকরণটা কাকে বলে বা কি, বা বুঝবো কিভাবে যে এটা আংশিক অন্তর, উদাহরণ সাহায্যে বুঝিয়ে দিলাম। এখন আসতেছে ওই একটা আংশিক অন্তরীকরণের মধ্যে তার কি থাকবে? দুইটা জিনিস
থাকবে মাত্রা বা ডিগ্রি, আর একটা ক্রম বা অর্ডার। ওইটা বোঝানোর জন্যই তোমাদের আরো দুইটা উদাহরণ দিয়ে, ক্রমর উদাহরণ দিলাম। এখন আসো ডিগ্রি বা মাত্রা সংজ্ঞাটা বলে একটা উদাহরণ দিব। তো এইটার সাথে দেখো এতটুকু মিল আছে। এই যে ক্রমের কি লিখেছিলাম, যে কোনো আংশিক অন্তরক সমীকরণে বা কোনো আংশিক কথাটা না দিয়েও কোনো অন্তরক সমীকরণে যাই দেই, দুইটাই ঠিক হবে। কিন্তু শেষে আমরা প্রশ্নের যদি এভাবে থাকে আংশিক অন্তরক সমীকরণের ক্রম বের করো, তো আংশিক কথা ঢুকাই দিবে। আর যদি প্রশ্ন থাকে যে অন্তরক সমীকরণের ক্রম, তাহলে আর আংশিক কথাটার দরকার পড়বে না। তাহলে কি লিখবো, কোন অন্তরক সমীকরণের মানে আংশিক অন্তরক সমীকরণ, যেহেতু আমরা আংশিকে যাচ্ছি, তাহলে আংশিক কথাটা দিয়ে আমরা আগে শিখি, পর প্রশ্নে কিভাবে থাকে সেটা পরের কথা। কোন আংশিক অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমের অন্তরক সহগের ক্রমকে ওই আংশিক অন্তরক সমীকরণের ক্রম বলা হয়। ওটা তো আমরা শিখলাম ক্রম। এখন এইটা এই পর্যন্ত আসবে সর্বোচ্চ। এই যে লাইনটা আমি কতটুকু রাখলাম, কোন মাত্রার সংজ্ঞা দিতে গিয়ে কোন আংশিক অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমের অন্তরক সহগের বৃহত্তম বৃহত্তম ঘাতকে, ঘাত বা সূচককে যাই বলি, বৃহত্তম সূচককে, দেখো এই আগে এই লাইনে কোথায় একটু বদলালাম ক্রমের সাথে, এখানে ছিল ক্রমকে, হ্যাঁ, সেটা মুছে ফেলে এখানে কি ঢুকবে, মাত্রার সংজ্ঞা দিতে গেলে বৃহত্তম সূচককে। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে পার্থক্য দুইটা। একটা উদাহরণের মধ্যে ক্রম এবং মাত্রা দুইটাই যদি বলে দেই তাহলে তোমরা আরো ক্লিয়ার হবে। তাহলে এই জন্য এই উদাহরণটা আমি মুছি নাই, এইটার মধ্যেই আমি দুইটারই বা আরো কয়েকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব যে মাত্রা কত, এই সমীকরণটার ক্রম কত, তিন চারটা দিলেই বুঝতে পারবে। তাহলে কি বললাম, বৃহত্তম সূচককে ওই আংশিক অন্তরক, ওই আংশিক অন্তরক সমীকরণের মাত্রা বলা হয়। অন্তরক সমীকরণের, শুধু কিন্তু একটা জায়গায় মানে পরিবর্তন করলাম, আর পুরাটা কিন্তু ক্রমের সংজ্ঞার সাথে মিল আছে, তাই না? লাইনটা অন্তরক সহগের বৃহত্তম সূচক আংশিক অন্তরক সমীকরণের মাত্রা বলা হয়, সমীকরণের মাত্রা বলা হয়। আচ্ছা, এই যে এই উদাহরণটা যদি দেয় তাহলে কি বললাম, কোন আংশিক অন্তরক, এটা অবশ্যই একটা আংশিক অন্তরক অন্তরক সমীকরণ। সেটা তো আগেই প্রথমে সংজ্ঞার মধ্যে বুঝেছো যে আংশিক অন্তরক সমীকরণ কাকে বলে। আচ্ছা, তারপরে আসলো আংশিক অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রম। সর্বোচ্চ ক্রম এনে কত, এই যে দুইবার অন্তরীকরণ যেটা, এটাই তো সর্বোচ্চ ক্রম, তাই না? এটা ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার। দেখো, তাহলে এই যে সর্বোচ্চ ক্রমের বৃহত্তম সূচক, মানে আমরা যেটা নর্মাল সাধারণত বলি সূচকের পাওয়ার, তাই না? তাহলে বৃহত্তম ওই অন্তরক সহগের বৃহত্তম সূচক, অন্তরক সহগ আগে দেখবা সর্বোচ্চ ক্রমের কোনটা, আগে দেখলাম আমার এইটা ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার। আচ্ছা, এই উদাহরণের মধ্যে দেখো আমি যদি বলি ক্রম কত, তাহলে লিখবা কিন্তু দুই। দেখো সর্বোচ্চ ক্রম কত, দুই। এই যে ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার, এটা হলো দুই। এটার জন্য কিন্তু আমি লিখবো কি, ক্রম দুই। দেখো একই ক্রম দুই লিখলাম। আচ্ছা, এখন মাত্রা কি বলবো, এই যে ক্রম, যে সর্বোচ্চ ক্রমের অন্তরক সহগ দিয়েই তো আমরা ক্রম বলতেছি সমীকরণের, তার যে পাওয়ার থাকবে, অর্থাৎ এইটাকে আমরা সুন্দর করে লিখতেছি বৃহত্তম সূচক। কেন লিখছি,
এখন মনে করো যে সে এখানে যদি থাকতো যে ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার, তাহলে এইটাও তো সর্বোচ্চ ক্রম হইতো, ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার। তাহলে এই জন্য এই কথাটা তখন কি করা যেত, এই জন্যই বলছে বৃহত্তম সূচককে। তাহলে বৃহত্তম সূচক বলতে পাওয়ার। তখন কি হইতো যদি এটা ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার, দেখো আমি এটার পাওয়ার লিখছি 2 আর এর কিন্তু 3, তখন কিন্তু এই জন্য এই কথাটা আছে বৃহত্তম সূচক। তখন কিন্তু এই যে বৃহত্তম সূচক আমার 3, তখন ডিগ্রি হইতো 3। এই কারণেই যে এই যেহেতু আমার এখানে সর্বোচ্চ ক্রম কিন্তু এইটা না, এইটা ডেল স্কয়ার, তার পাওয়ার কত আছে 2, তার মানে এর এই ক্ষেত্রে ডিগ্রি বা মাত্রা লিখবা 2। আমি আরো কয়েকটা উদাহরণ দেই, সংজ্ঞাটার সাথে মিলিয়ে মিলিয়ে ইয়ে করবো, তাহলে বুঝতে পারবে। মনে করো আমি কয়েকটা ইয়ে ইয়ে লিখি, তাহলে ডিগ্রি আর ইয়ে কত লিখতে পারবো, মাত্রা বা ক্রম তাহলে বলবো। যেমন ধরো এটা আছে ডেল এক্স প্লাস ওয়াই ডেল জেড বাই ডেল ওয়াই সমান সমান মনে করো জেড। আমি কয়েকটা ইয়ে দিলে ক্লিয়ার হবে। ডেল জেড বাই ডেল ওয়াই হোল কিউব ডেল জেড বাই ডেল এক্স হোল স্কয়ার সমান ডেল স্কয়ার জেড বাই ডেল এক্স স্কয়ার। তারপরে আরেকটা মনে করো এই যে এখন যেটা লিখলাম, এই যে এটা তো বুঝিয়ে দিলাম ক্রম কত, এটা তো বুঝিয়ে দিলাম, মনে করো এটা সহ এই কয়টাই মনে করো। তাহলে এবার আসো আমার প্রথমে যাই, অবশ্যই প্রত্যেকটাই এক একটা অন্তরক সমীকরণ। আমি যদি 3টা সংজ্ঞার মধ্যে যাই, তাহলে প্রথম সংজ্ঞাটা কি পড়েছি, অন্তরক সমীকরণ কাকে বলে, আংশিক অন্তরক সমীকরণ। তাহলে অবশ্যই সবগুলা আংশিক অন্তরক সমীকরণ হইলো। তারপরে দ্বিতীয় সংজ্ঞা পড়েছি আংশিক অন্তরক সমীকরণের ক্রম। ক্রমের মধ্যে কি বলেছি দেখো, প্রথম সমীকরণটায় তাকাও, এখানে কি বলেছিলাম যে অন্তরক সহগের প্রথমটা কি, ক্রম কাকে বলে, কোনো আংশিক অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমের। তাহলে এই যে প্রথম সমীকরণটা তাকাও, সর্বোচ্চ ক্রমের অন্তরক সহগ, এখানে কিন্তু আমার অন্তরক সহগ দুইটা, একটা ডেল জেড বাই ডেল এক্স, ডেল জেড বাই ডেল ওয়াই, তাই না? সেখানে তাদের অবস্থানটা কি, তাদের অবস্থান হচ্ছে এনে কিন্তু অন্তরক সহগের ইয়ে কিন্তু ওয়ান। ওয়ান কিভাবে বুঝবা, মানে একবার অন্তরীকরণ করতেছি, তাই না? তাহলে ক্রম এই এইটা দেখো, প্রথমটার কিন্তু ক্রম দেখো, আমি দুইটাই সংজ্ঞা উদাহরণ এখানে আমি দিয়ে দিতে পারবো। ক্রম লিখবো 1, ঠিক আছে, যে ডেল জেড বাই ডেল এক্স মানে 1 ক্রম। আচ্ছা, তারপরে তাহলে আমার মাত্রাও কিন্তু 1। কেন 1 দেখো, এই যে সর্বোচ্চ ক্রম আমার মাত্রা কাকে বলে বলছিলাম, যে মানে সর্বোচ্চ অন্তরক সহগের বৃহত্তম সূচককে। তা আমার এখানে সর্বোচ্চ ক্রমটা কি, 1, এরো 1 এরো 1, তাই না, ডেল জেড বাই। তাহলে তার সূচক মানে কি, সূচক কত আছে আমার 1, এরও সূচক কিন্তু 1। তার মানে এর মধ্যে সর্বোচ্চ মানে মানে বলতে বৃহত্তম সূচককে সংখ্যাটার মধ্যে আছে। তো বৃহত্তম তো আমার এটারও 1 এটারও 1, এনে তো বৃহত্তম ধরলে এই 1ই, এই জন্য এর মাত্রা কিন্তু 1 হলো, মানে ক্রমের যে সূচক সেটাই হলো 1 বা মাত্রা, তাই না? এইবার আসো 2 নম্বরে, দেখো 2 নম্বরে ক্রম কত আগে চিন্তা করো। এখানে আমি কি লিখেছি, এখানে লিখেছি ডেল জেড বাই ডেল ওয়াই, তার মানে ক্রম অবশ্যই 1। এখানে কি লিখেছি, ডেল জেড বাই ডেল এক্স, ক্রম 1। আচ্ছা, এইখানে কি লিখেছি, ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার, তার মানে কি এক্স দুইবার কিন্তু অন্তরীকরণ বোঝাচ্ছে, তার মানে ক্রম কিন্তু 2। দেখো সর্বোচ্চ এই সমীকরণটার সর্বোচ্চ ক্রম কিন্তু 2। কেন, আমি কিন্তু বলেছি ক্রমের মাত্রাটা চিন্তা করবা, সহজভাবে যদি বুঝতে চাই যে ক্রমের সূচকটাকে আমরা মাত্রা বলবো, এভাবে আমরা রাখবো। তাহলে ক্রম আগে কি, ক্রম দেখবে অন্তরক সহগটার মধ্যে,
তার মধ্যে কে বড়, কয়বার অন্তরীকরণ করছে, আরো সহজভাবে যদি বলি, এটা একবার অন্তরীকরণ করেছে, এটাও একবার, এটা কিন্তু দুইবার, তার মানে এটা বড়। এটা এই যে অন্তরীকরণ কতবার করলাম, এটাকে আমরা ধরো ক্রম হিসাবে বলতে পারি। তাহলে ক্রম কত? ক্রম 2 বলবো সর্বোচ্চ। এটা একবার, এটাও একবার। এইবার আসো মাত্রা। তাহলে এখন মাত্রাটা তো আমাদের কত হবে বলো? মাত্রাটা এখানে আমাদের হয়েছে কত, কি বললে, ক্রমের, কি বলছি সহজভাবে, ক্রমের সূচককেই বলে মাত্রা। এটা হলো তাড়াতাড়ি বোঝার সুবিধার্থে, তাই না? সাধারণত এটাই খেয়াল রাখবে। তাহলে আমার ক্রম কার জন্য হয়েছিল? এই যে এটার জন্য, সর্বোচ্চ ক্রমের অন্তরক সহগ কিন্তু এইটা। তাহলে তার সূচক কত? 1 না? এইটাই হচ্ছে এই আংশিক অন্তরক সমীকরণের মাত্রা। লাস্ট আরেকটা উদাহরণের মাধ্যমে আজকের ক্লাসটা তোমাদের শেষ করব। সেটা কি, যদি মনে করো আমি একটা এরকম সমীকরণ দিই তোমাদের, ধরো মনে করো ডাই বা ডেল টু 4z, আরো কিন্তু তোমরা নিজেরা নিজেরা প্র্যাকটিস করবে। এটা তো এত তো আর লেখা যাবে না, যে কোনো একটা সমীকরণ দেখে সেটাকে বুঝার। এই যে যেমন ধরো আমি এই একটা সমীকরণ লিখলাম। আচ্ছা, প্রথমে যদি আমি বলি এই সমীকরণের ক্রম কত, মাত্রা কত, তাহলে ক্রমের জন্য আমি কি দেখব? সর্বোচ্চ, মানে অর্থাৎ ওই যে বললাম সহজভাবে যেটা বলছি, যে আমি কত বেশি অন্তরীকরণ করলাম। তুমি এই যে তাকাও, এনে কি বোঝা যাচ্ছে? এনে কিন্তু 4 বার অন্তরীকরণ করা হয়েছে জেড কে। এই যে ডেল টু দি পাওয়ার 4 জেড বাই ডে, তার মানে ক্রম আমার 4। তার মানে সবচেয়ে বেশি অন্তরীকরণ করা, এটাই ক্রম। সংজ্ঞা লিখতে গিয়ে তো আর এটা লেখা যাবে না, এটা তোমাদের সহজ করে বুঝাচ্ছি যে সবচেয়ে বেশি অন্তরীকরণ করবো যে ওইটাই হবে তার ক্রম। তাহলে 4 বার করলাম, তাহলে এর ক্রম লিখবো আমরা, এর ক্রম লিখবো এই সমীকরণের 4। এইবার আসো ক্রমের সূচককে আমি আরো সহজভাবে বললাম, ক্রমের সূচককেই বলবো মাত্রা। তাহলে ক্রম, যদি এইটার জন্য ক্রম 4 লিখছো, দেখো ডেল টু দি পাওয়ার 4 জেড বাই ডেল এক্স টু দি পাওয়ার 4, তার মানে এর পাওয়ার আমার কত আছে, মানে সূচক কত আছে? 2। তাহলে এর মাত্রা হবে 2। যাই হোক, তোমাদের যার প্রত্যেকের কাছে আশা করি বই আছে, এটা তোমরা নিজেরা বইয়ে দেখে নিবে, যে আমি যে বললাম কথাগুলো একটু মিলানোর চেষ্টা করবে, তাহলেই দেখবে খুব সহজ জিনিস। আমি কিন্তু শেষে আরো সহজ করে বললাম, যদিও সংজ্ঞায় ওটা লিখা যাবে না যে যতবার অন্তরীকরণ করা যাবে সর্বোচ্চ সেই সংখ্যাটাই ক্রম, এটা তো আর লেখা যাবে না। সংজ্ঞাটা ওই ব্যাখ্যা দিয়ে আর কি বললাম সহজভাবে। তাহলে এই কথাগুলা আমি তোমাদের মনে থাকবে যে আমি যে কথাগুলো বলেছি। তাহলে আশা করি আজকে বইটা একটু খুলে দেখার চেষ্টা করবে, যে উদাহরণগুলো দিলাম বা আমি যে সংজ্ঞাটা বুঝালাম মিলে কিনা, বা তোমরা বুঝতে পারো কিনা। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। সকলে ভালো থাকো।